আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কাকমারি মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন প্ল্যাটফর্মে পাঠদান কার্যক্রমে অংশগ্রহণকারী শিক্ষার্থী অষ্টম শ্রেণীর শিক্ষার্থী প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছি আমরা আল্লাহর রহমতে আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হলো অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের চতুর্থ অধ্যায় উদ্ভিদে বংশবৃদ্ধি। আমরা জানি যে প্রত্যেকটা জীব পৃথিবীতে তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিভিন্ন ধাপে এই প্রচেষ্টা সম্পন্ন করে থাকে। সেটা বীজের মাধ্যমে প্রচুর বীজ উৎপাদন করে, বীজের মাধ্যমে বংশবিস্তার করে, আবার নিজের অঙ্গ প্রত্যঙ্গ রূপান্তরিত অঙ্গের দ্বারাও তার বংশকে রক্ষার চেষ্টা করে থাকে। তো যদি সংজ্ঞা বলতে চাই তাহলে আমরা এভাবে বলতে পারি যে জটিল প্রক্রিয়ায় উদ্ভিদ তার বংশ বা তার প্রতিরূপকে টিকিয়ে রাখার যে প্রক্রিয়া সেটাই হলো প্রজনন বা জনন। তো আজকের এই অধ্যায়ে আমরা জনন ও অযৌন জননের যৌন জনন ও অযৌন জননের মধ্যে পার্থক্য করতে পারবো। আমি এটা লিখে দিচ্ছি। যৌন ও যৌন জননের মধ্যে পার্থক্য করতে হবে। তো জনন প্রক্রিয়া মূলত প্রধানত দুইটি ভাগে বিভক্ত। একটা হলো যৌন জনন আর একটি হলো অযৌন জনন। ধাপ দুইটি আমি লিখে দেখাই। যৌন জনন দুই, অযৌন জনন। তো শিক্ষার্থীরা আমরা বুঝতেই পারছি যে জনন বা প্রজনন কাজ দুইটি পর্যায়ে সম্পন্ন হয়, একটা যৌন জনন আর একটি অযৌন জননে। যৌন জননটা আমরা পরের ধাপে আলোচনা করব। প্রথম ধাপে আমরা অযৌন জননটা আলোচনা করব। তো এখানে অযৌন জননটা ক্ষেত্রে যদি আমরা সংজ্ঞা দিতে যাই তাহলে দেখব যে এখানে দুইটি ভিন্ন কোষের যে মিলন সেটা ব্যতি রেখেই যৌন কাজ জনন কাজ সম্পন্ন হয়। এখানে বীজ বা ফুল অর্থাৎ নিষেকের কোনো প্রয়োজন এক্ষেত্রে হয় না।
আর যৌন ক্ষেত্রে ফুলের মাধ্যমে অর্থাৎ ফুল থেকে বীজ, ফল থেকে বীজ থেকে গাছ, এই ধাপেই যৌন জননটা সম্পন্ন হয়ে থাকে। তো আমরা এই পর্যায়ে অযৌন জনন নিয়ে আলোচনা করব। অযৌন জননের আবার দুইটি ভাগ আছে। একটা হলো স্পোর উৎপাদন, আর দ্বিতীয়টি হলো অঙ্গজ জনন। তো অঙ্গজ জননটা সাধারণত নিম্ন শ্রেণীর জীবে হয়ে থাকে। আমরা এর আগের অধ্যায়ে নিম্ন শ্রেণী আর উচ্চ শ্রেণীর জীব সম্পর্কে জেনেছি। নিম্ন শ্রেণীর জীব বলতে আমরা জানি যে যেগুলো কোষীয় বা অকোষীয়, ব্যাকটেরিয়া, ইস্ট, মিউকর, স্পাইরোগাইরা, এই সমস্ত নিম্ন শ্রেণীর জীবে অঙ্গজ জননের প্রবণতা বেশি দেখা যায়। তো অঙ্গজ জননে যে অযৌন জননের ক্ষেত্রে এটা ঘটে। তো অযৌন জননের যে স্পোর উৎপাদন, আমরা স্পোর উৎপাদনের বিষয়ে যদি আলোচনা করি, স্পোরটা হলো ইংরেজি শব্দ, এর বাংলা হলো অনুবীজ। তো নিম্ন শ্রেণীর উদ্ভিদের সাধারণত এই স্পোর বা অনুবীজ তৈরির মাধ্যম দিয়ে জনন কাজটা সম্পন্ন হয়। এই ক্ষেত্রে দেহকোষের পরিবর্তনের মাধ্যমে অনুবীজবাহী একটি অঙ্গের সৃষ্টি হয়ে থাকে। তো এই অনুবীজবাহী যে অঙ্গটা, একে অনুবীজস্থলী বলা হয়। তো অনুবীজস্থলীতে কখনো কখনো অনেকগুলো অনুবীজ উৎপাদন হতে পারে, আবার কখনো একটি অনুবীজও উৎপন্ন হতে পারে। তো এছাড়া অনুবীজের বিষয়টা মানে অনুবীজস্থলীর বাইরেও অনুবীজ উৎপন্ন হতে পারে। তো বাইরের অনুবীজকে আমরা বহি অনুবীজ বলে থাকি। এটা মিউকর, পেনিসিলিয়াম এর মাধ্যমে এই প্রক্রিয়ায় বংশ বিস্তার করে থাকে। মিউকরের ক্ষেত্রে কনিডিয়াম, আর পেনিসিলিয়ামের ক্ষেত্রে কনিডিয়া ব্যবহার প্রক্রিয়ায় বংশ বিস্তার হয়ে থাকে। তো এই ছিল স্পোর উৎপাদনের মাধ্যমে। তো স্পোর বলতে আমরা যদি আরেকটু আলোচনা করি, তাহলে কি হলো যে স্পোর হলো ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে অনুবীজ। তো অনুবীজের ধারাবাহিকতাটা আসলো কোথা থেকে? নিম্ন শ্রেণী উদ্ভিদ থেকে। এরপরে আমরা অঙ্গজ জনন নিয়ে আলোচনা করব। অঙ্গজ জননের বেশ কয়েকটি ধাপ আছে। বেশ কয়েকটি বলতে অঙ্গজ জননের প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রাকৃতিক, অঙ্গজ জনন, আর একটি হলো কৃত্রিম।
অঙ্গজনন। তো অঙ্গজননের ক্ষেত্রে অজন রেণু বা নিষেকের প্রয়োজন হয় না। এক্ষেত্রে দেহের খণ্ডায়িত অংশ বা রূপান্তরিত অংশের মাধ্যমে অঙ্গজননটা হয়ে থাকে। তো এটা যদি স্বাভাবিকভাবেই স্বতঃস্ফূর্তভাবে বা প্রাকৃতিক নিয়মে হয়ে থাকে তাহলে তাকে প্রাকৃতিক অঙ্গজনন বলে। আর অনেক সময় কৃত্রিম উপায়েও মানুষ অঙ্গজ জননটা করে থাকে, সেটা হলো কৃত্রিম অঙ্গজনন। তো এরপর যে আমরা প্রাকৃতিক অঙ্গজনন নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক অঙ্গজননের আবার কয়েকটি ধাপ আছে, যেমন দেহ খণ্ডায়নে দেহের খণ্ডায়ন, এরপরে আছে মূলের মাধ্যমে। আর একটা হলো রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। এটার অবশ্য 4টে ধাপ। আর একটি ধাপ হলো পাতার মাধ্যমে। তো প্রাকৃতিক অঙ্গজ প্রজননটা হলো 4টে ভাগে বিভক্ত। এটা হলো দেহের খণ্ডায়ন, মূলের মাধ্যম, রূপান্তরিত কাণ্ডের মাধ্যম আর পাতার মাধ্যমে। তো দেহ খণ্ডায়ন বলতে এটা নিম্ন শ্রেণীর উদ্ভিদের ক্ষেত্রে ঘটে, যেমন স্পাইরোগাইরা, মিউকার। এদের দেহ খণ্ডায়িত হয়ে একটি স্বাধীন উদ্ভিদে রূপান্তরিত হয়ে কাজটি সম্পন্ন করে। মূলের মাধ্যমে অনেক উদ্ভিদ আছে যেগুলো সরাসরি মূলের মাধ্যমে আরেকটি উদ্ভিদ সৃষ্টি করে থাকে। যেমন যদি আমরা দেখি যে একটা মূল গাছ একটা নির্দিষ্ট জায়গায় অবস্থান করছে, তার পাশে শিকড়ের মাধ্যমে একটু দূরে দেখা যাবে যে আরেকটি চারা গজাইছে। তো সেটা আসলে মূলের মাধ্যমে হয়ে থাকে। যেমন যদি আমরা উদাহরণ হিসেবে দেখি তাহলে পটল গাছ, তারপরে সেগুন গাছের ক্ষেত্রেও এটা ঘটে থাকে। আর কিছু ক্ষেত্রে রূপান্তরিত হয়ে থাকে, সেটা হলো মিষ্টি আলুর ক্ষেত্রে আমরা দেখেছি যে ওটা মাটির নিচে খাদ্য সংগ্রহ করে নিজেকে রসালো এবং মোটা করে থাকে। এটা মিষ্টি আলুর ক্ষেত্রে ঘটে থাকে। এরপরে যদি আমরা রূপান্তরিত কাণ্ডের বিষয়টা আলোচনা করি, তো দেখা যাবে যে রূপান্তরিত কাণ্ডের আবার কয়েকটি ধাপ আছে। এই ধাপগুলো আমরা এখানে লিখে দিচ্ছি। প্রথম হলো টিউবার, রাইজোম, এরপরে আছে কন্দ বা বাল্ব, পরে আছে স্টোলেন,
স্টোলন, অফসেট, আর বুলবিল। তো রূপান্তরিত কাণ্ডের অনেক ধাপ আছে, তার মধ্যে যে ধাপগুলো আমাদের বইতে দেওয়া আছে সেগুলো একটা হলো টিউবার, রাইজোম, কন্দ, স্টোলেন, অফসেট, বুলবিল। টিউবারটা যদি আমরা আলোচনা করি তাহলে দেখব টিউবারের ক্ষেত্রে আমরা বাড়িতে প্রত্যেকে কিন্তু সবজি হিসেবে গোল আলু কিনে থাকি, বাড়িতে আছে আমাদের বাড়িতে। তো গোল আলু যদি আমরা এই যে এখন লাগানোর সময় আসছে, আমরা দেখব যে কিছুদিন রেখে দিলে গোল আলুর গায়ে সাদা সাদা শিকড় মানে তৈরি হয়েছে, মূল বাইর হচ্ছে। ওই জায়গায় যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে দেখব যে ওখানে চোখ আকৃতির গর্ত গর্ত আছে। শিক্ষার্থীরা এটা বাড়িতে তোমরা দেখতে পারো, এই ক্লাসটা করার সাথে সাথে তোমরা বাড়িতে গোল আলু দেখবে যে ওর গায়ে ছোট ছোট চোখ আছে। এই প্রত্যেকটা চোখ থেকে একটাই করে স্বাধীন উদ্ভিদ জন্মগ্রহণ করতে পারে। তো এটা আসলে আমরা কাণ্ড তো চিনি, যে পূর্ববর্তী ক্লাসে বিজ্ঞান বইয়ের যে বিভিন্ন কাণ্ড নিয়ে আলোচনা করেছি, আমি আম গাছের কাণ্ড নিয়ে আলোচনা করেছি। তো টিউবারের ক্ষেত্রে কাণ্ডটা আসলে বোঝা যায় না, এটা মানে অবস্থান দেখে বা বাইরে থেকে দেখে এটা বোঝা যায় না যে এটা কাণ্ড। এটা খাদ্য সঞ্চয় করে নিজেকে স্ফীতি করে পিণ্ড বা কন্দ তৈরি করে টিউবারটা তৈরি হয়। এরপরে যদি আমরা রাইজোম নিয়ে আলোচনা করি তাহলে রাইজোমের ক্ষেত্রে আমরা যেটা দেখেছি, আমরা আদা দেখেছি যে বাড়িতে যদি আদা গাছ থাকে কারো দেখবে যে আদা গাছ, একটা আদা গাছের পাশে সারিবদ্ধভাবে অনেকগুলো আদা গাছ হয়েছে। তার মানে আদা গাছটা হয় এভাবে যে এর পর্বসন্ধি এগুলো স্পষ্ট, আর আদা সমান্তরালভাবে অবস্থান করার কারণে পাশাপাশি গাছগুলো হয়ে থাকে। এরপরে স্টোলেন, কন্দ আছে, কন্দর আরেকটা ইংরেজি শব্দ আছে বাল্ব। কন্দ আমরা পেঁয়াজ রসুনের ক্ষেত্রে এর শীর্ষ মুকুল থেকে স্বাধীন উদ্ভিদ উৎপন্ন হয়, সৃষ্টি হয়। এরপর স্টোলেনটা আমরা কচুর লতি দেখেছি, যে অনেকেই সাধারণত কচুর লতি চিনি। কচু গাছ থেকে লতিটা একটু দূরে সরে যায়, ওর মাথায় শীর্ষ মুকুল থাকে অগ্রভাগে, সেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। এটা অবশ্য পুদিনা পাতার ক্ষেত্রেও একই অবস্থা। এরপরে আমরা যদি অফসেট নিয়ে আলোচনা করি তাহলে শিক্ষার্থীরা তোমরা বাড়িতে আলু গাছ দেখে থাকবে তোমাদের বিভিন্ন ঝোপঝাড়ে, কচা গাছে বা অন্যান্য গাছে। তো সেক্ষেত্রে আলু গাছে দেখবে অসংখ্য মানে স্ফীতি সৃষ্টি হয়ে স্তূপ আকারে কন্দ সৃষ্টি হয়, যেগুলো পরবর্তীতে মানে যাকে হলো অফসেট বলা হয়। এইগুলো গাছ থেকে পরবর্তীতে খসে পড়ে মাটিতে, আর নিজের অফসেটটা একটু ভুল হয়ে গেছে। অফসেটের ক্ষেত্রে আমরা যেটা করে দেখেছি যে কচুরিপানা আর টোপাপানার ক্ষেত্রে এটা ঘটে থাকে। কচুরিপানা হলো এর থেকে শাখা বাইর হয়, শাখা থেকে একটি স্বাধীন উদ্ভিদ হয়, কিছু পরে গিয়ে এই মানে মাতৃ উদ্ভিদ থেকে এটা বিচ্ছিন্ন হয়ে যায় একটি স্বাধীন উদ্ভিদে রূপান্তরিত হয়। এরপরে বুলবিলের ঘটনা হলো, এটা চুপড়ি আলু বা আলুর ক্ষেত্রে ঘটে। এটা গাছে পিণ্ডের সৃষ্টি হয়, আর এটা গাছ থেকে খসে পড়ে অনুকূল পরিবেশ পাইলে পরে এটা একটি স্বাধীন উদ্ভিদে রূপান্তরিত হয়, পরিণত হয়। এরপরে আমরা আরেকটা প্রজনন ধাপ রয়ে গিয়েছে, সেটা হলো পাতার মাধ্যমে। তোমরা অনেকেই দেখবে যে বাড়িতে তোমাদের পাথরকুচি গাছ আছে, যেটাকে আঞ্চলিক ভাষায় হিমসাগর গাছ বলে থাকে। তো এই পাথরকুচি গাছের পাতা মাটিতে ফেলে রাখলে বা
আমি দেখেছি ছোটোবেলায় যে বইয়ের পৃষ্ঠার ভিতর রেখে দিলেও এর চারপাশ থেকে অসংখ্য কুড়ি তৈরি হয় এবং এক একটি স্বাধীন উদ্ভিদ তৈরি হয়। তো এই ছিল আমাদের হলো প্রাকৃতিক অঙ্গজ প্রজননের ধাপগুলি। এরপরের ধাপ আছে কৃত্রিম অঙ্গজ প্রজনন। এই প্রাকৃতিক অঙ্গজ প্রজননের একটি সুবিধা হলো যে এতে মাতৃগুণাগুণ অক্ষুণ্ণ থাকে। আর মাতৃগুণাগুণ অক্ষুণ্ণ থাকতে গিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে সেটা মানে স্বল্প উর্বর বা স্বল্প পরিমাণের এসে থাকে। সেক্ষেত্রে আমাদের যখন আরও বেশি ভালো বা আরও বেশি সুস্বাদু বা আরও বেশি পরিমাণের মানে অর্থনৈতিক বিষয়টা এখানে আসে, লাভবান হতে চাইলে সেক্ষেত্রে সবসময় প্রাকৃতিক অঙ্গজ প্রজননের উপর নির্ভর করলে চলে না। এক্ষেত্রে আমাদের কৃত্রিম প্রজননের উপরে নির্ভর করতে হয়। তো কৃত্রিম প্রজননটা হলো দুইটি ধাপে সম্পন্ন করা যায়। একটা হলো কলম, যেটা হলো গ্রাফিক। কলমটা হলো একটি উন্নত গাছ, যেহেতু আমরা এটা নিজের চাহিদা পূরণের জন্য এটা করে থাকছি, তাহলে একটা উন্নত বা যেরকম পেয়ারা ক্ষেত্রে বা কমলা বা আম গাছের ক্ষেত্রে এগুলো করা হয়ে থাকে যে একটা গাছ বাছাই করে সেই গাছে মাতৃ গাছ বাছাই করতে হবে। সেই গাছের থেকে একটি সুস্থ সতেজ শাখা আমরা বাছাই করব। এর একটা অংশ আমরা এর বাকলটা আমরা একটা অংশ থেকে বাকল কিছুটা অংশ ছাড়িয়ে নিয়ে মাটি এবং গোবর, গরুর গোবর বিষটা মিশ্রণ ঘটিয়ে যদি ওই জায়গাটা আমরা মানে লেপে দিয়ে পলিথিন দিয়ে আটকে দিই এবং মাঝে মাঝে পানি দিয়ে ওই জায়গাটা ভিজায় রাখি, কিছুদিন পরে দেখবো যে ওখান থেকে মূল গজাচ্ছে, শিকড় গজাইছে। তো এই অবস্থায় আমরা মাতৃগাছ থেকে যদি অংশটা কেটে নিয়ে মাটিতে লাগাই দিই, তাহলে আমরা সেই গাছটাকে সেটা একটি স্বাধীন গাছ হিসেবে দেখতে পাবো। আর শাখা কলমটা হলো, এটা যদি আমরা গোলাপ ফুল গাছের একটি ডাল কেটে মাটিতে পুঁতে রাখি, তাহলে দেখব যে কিছুদিন পরে সেখান থেকে নতুন কুঁড়ি হয়েছে, আবার সে একটি গাছ উৎপন্ন হয়েছে। তো শিক্ষার্থীরা, এই ছিল আজকে আমাদের উদ্ভিদের বংশবৃদ্ধি, জনন আর অযৌন জননের বিভিন্ন ধাপ। তো এরপরে অযৌন জননটা আমাদের রয়ে গেছে, এটা নিয়ে আমরা একটু কথা বলি। এটা আমি আগেই বলেছি যে ফুল থেকে ফল, ফুল থেকে ফল, ফল থেকে বীজ, বীজ থেকে গাছ, এই ধারাবাহিকতাটা রক্ষা করে। তো আমরা যদি এই যৌন জনন সম্পর্কে আলোচনা করতে যাই, তাহলে আমাদের প্রথমেই যে বিষয়টা আলোচনা করতে হবে সেটা হলো ফুলের বিষয়টা, কারণ এই ক্ষেত্রে ফুলের গুরুত্ব অত্যন্ত বেশি। তো আমরা অনেক রকম ফুল দেখে থাকি। তো এর ভিতর থেকে আমরা একটা ফুল যদি নিয়ে ভালোভাবে দেখি, তাহলে দেখব যে এর 5টি স্তবক আছে। তো আবার অনেক ক্ষেত্রে 5টি স্তবক নাও থাকতে পারে, একটা দুটা কম থাকতে পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখব যে যেটা 5টি গুণাগুণ আছে, স্তবক আছে, সেটাই হলো সম্পূর্ণ ফুল। তো এই ফুলটার 5টি স্তবক আমি ছবিতে আলোচনা করতে পারলে খুব ভালো হতো, কিন্তু সুযোগ হচ্ছে না। তো আমি বলি, তোমরা বইয়ের চিত্রে মিলাই নেবে। 5টি স্তবকের প্রথম স্তবক আছে, দেখবে পুষ্পাক্ষ। এরপরে আছে একটা সবুজ অংশ, যেটা বৃতি। এরপরে আছে অসংখ্য পাপড়ি, যেটা দলমণ্ডল। আর এর ভিতরে যদি আমরা বাইরের দিক থেকে আসি, তাহলে চতুর্থ ধাপটি হলো পুংস্তবক, আর একেবারে মাঝখানের স্তবকটি হলো স্ত্রী স্তবক। তো যখন আমরা কুড়ি অবস্থায় যদি একটা গোলাপ ফুলকে দেখি, তাহলে দেখব যে সবুজ একটা আবৃতি,
কড়ির উপরে। এটা এটা আসলে মূলত ফুলের ভিতরের অংশটাকে বাইরের বিভিন্ন ঝঞ্ঝা থেকে রক্ষা করা এর দায়িত্ব। এটা পরবর্তীতে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে যে ফুলটা যখন ফোটে। তো এরপরের ধাপ যদি আমরা আলোচনা করি যে পাপড়ি, তো এই পাপড়ি অনেকগুলো পাপড়ি হয়ে থাকে একটা ফুলে, এবং এর রঙও ভিন্নতা দেখা যায়। রঙের ভিন্নতা এই জন্য হয় যে এই রঙের উপরে আকৃষ্ট হয়ে বিভিন্ন কীটপতঙ্গ বসে, আর এতে আমাদের মানে যৌন যে প্রজননটা এটা নিশ্চিত হয়। তো এরপরের ধাপে আছে হলো পুংস্তবক। অবশ্য দলমণ্ডল ভিতরের অংশটাকে রক্ষা করে বলে আমি মনে করি। তো পুংস্তবকটা হলো এটা দণ্ডাকার, এর মাথায় গর্ভরেণু আছে। ওই যে আমরা হাত দিলে অনেক সময় দেখবো যে হলুদ হলুদ আমাদের হাতে লেগে যাচ্ছে। তো এর একটি দণ্ডাকার অংশটা হলো গর্ভদণ্ড, আর মাথার অংশটা হলো পরাগরেণু, আর সর্বভিতরের অংশটা হলো স্ত্রীস্তবক। স্ত্রীস্তবকেও 3টি অংশ থাকে। একটি অংশ গর্ভাশয়, একটি গর্ভদণ্ড, আর গর্ভমুণ্ড। তো এই স্ত্রীস্তবক আর পুংস্তবক এই দুটাকে বলা হয় অত্যাবশ্যকীয় স্তবক, কারণ এই দুইটি নিষেক প্রক্রিয়ায় সরাসরিভাবে কাজ করে। আর বাইরের ধাপগুলিকে আমরা অত্যাবশ্যকীয় বলতে পারি না, এটা সাহায্যকারী হিসেবে ব্যবহৃত হয় বৃত্তি আর পাপড়িগুলোকে। আর পুষ্পাক্ষর কাজ হলো এই সমগ্র ফুলটাকে একত্রিতকরণ, মানে বন্ধনে আবদ্ধ করে রাখা। তো শিক্ষার্থী, এই ছিল হলো আজকের যৌন জননের বিভিন্ন ধাপ। তো আমি আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পারবে, আর একটু বইয়ের সহযোগিতা নিলেই তোমাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। আমি পরবর্তী ধাপে এর পরের অংশটা আলোচনা করব। সবাইকে সুস্থ কামনা করে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।